Hello and welcome to the video lecture based on study material on organocyanides and organoisocyanides. এটা নাইট্রোজেন কম্পাউন্ডের কেমিস্ট্রির ভিডিও লেকচার সিরিজের কন্টিনিউয়েশন এবং এখানে আমরা আরসিএন তথা অর্গানোসায়ানাইড এবং আরএনসি তথা অর্গানো আইসোসায়ানাইডের কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখা যাক অর্গানোসায়ানাইড কম্পাউন্ডগুলো কি করে বানায়। অর্গানোসায়ানাইডদের আরেকটা নাম হচ্ছে নাইট্রাইল, এটা আগের নাম, তবে এই নামটা এখনো বহুল প্রচলিত। তো আমরা যখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে সায়ানাইড একটা এমন নিউক্লিওফাইলকে রিপ্রেজেন্ট করে যে ক্লাসটাকে আমরা বলে থাকি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অর্থাৎ তার মাল্টিপল নিউক্লিওফিলিক সাইট আছে। সায়ানাইডের ক্ষেত্রে দুটো সাইট আছে, কার্বনের এন্ড দিয়ে অ্যাটাক করতে পারে, আবার নাইট্রোজেনের এন্ড দিয়েও অ্যাটাক করতে পারে। যদি পিয়ারসনের হার্ড সফট অ্যাসিড বেস থিওরি অ্যাপ্লাই করা যায় এখানে, তাহলে কার্বনটা হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ সফটার এন্ড, নাইট্রোজেনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ হার্ডার এন্ড। তো এই রিয়াকশানে আমরা যদি সায়ানাইডের সাথে কার্বনের বন্ড তৈরি করতে চাই অর্গানোসায়ানাইড তৈরি করতে গিয়ে, তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে আমরা সায়ানাইডের রিয়াকশন করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ডিজায়ারেবল আউটকামটা হচ্ছে কার্বনের সঙ্গে সায়ানাইডের কার্বন এন্টার বন্ড, অর্থাৎ আমরা আরসিএন তৈরি করি। তার জন্য আমরা পটাশিয়াম সায়ানাইড হিসেবে সায়ানাইডের সোর্স ইউজ করতে পারি এবং রিয়াকশনটা জেনারেলি অ্যাকুয়াস ইথানল কিংবা প্রেফারেবলি ডিএমএ বা ডিএমএসও এই মিডিয়ামে করা হয়। আর এক্স অবভিয়াসলি SN2 অ্যামেনেবল হতে হবে, কারণ তা না হলে রিয়াকশন হবে না। এবং এই রিয়াকশনকে আমরা ইচ্ছাকৃতভাবে এখানে পটাশিয়াম সায়ানাইড ইউজ করেছি, আমরা এখানে সিলভার সায়ানাইড ইউজ করিনি, তার কারণ আমরা জানি আমাদের আগের ডিসকাশন থেকে যে সিলভার সায়ানাইড ইউজ করলে সেখানে নাইট্রোজেনের থ্রু দিয়ে অ্যাটাক হবে এবং আইসোসায়ানাইড কম্পাউন্ডটা ডমিনেট করবে। কেন করবে, পটাশিয়াম সায়ানাইডের জন্য কেন কার্বনের থ্রু দিয়ে অ্যাটাক হবে, এগুলো আমরা এর আগে অলরেডি ডিসকাস করেছি। মেক শিওর দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্টস। আমরা বরঞ্চ এর বাইরে আর কি কি পাথওয়েতে সায়ানাইড তৈরি করা যায় সেটা একটুখানি দেখি। একটা পাথওয়ে হচ্ছে অ্যামাইডকে ডিহাইড্রেট করো। একটা অ্যামাইডকে, প্রাইমারি কার্বক্সামাইডকে, যেটা এইভাবে লেখা হয়েছে এখানে লাল রং দিয়ে অক্সিজেনটা এবং দুটো হাইড্রোজেনকে লাল রং দিয়ে লিখেছি, এখান থেকে আমরা যদি ওয়াটারকে বের করতে পারি তাহলে আমরা সায়ানাইড পাবো থিওরিটিক্যালি স্পিকিং। তো ওয়াটারকে বার করার জন্য আমরা ডিহাইড্রেটিং এজেন্ট দেবো। ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে আমাদের P2O5, PCl5, POCl3, SOCl2 ইত্যাদি অনেক কিছু ব্যবহার করা যায়। ওয়াটারকে বার করা মানে এসেনশিয়ালি অক্সিজেনকে টেনে বার করা। তো অক্সিজেনকে টেনে কার্বনের থেকে বার করতে গেলে আমরা জানি অ্যালকোহল থেকে যেরকম অ্যালকিল ক্লোরাইড তৈরি করার সময় বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড ক্লোরাইড তৈরি করার সময় যে রিএজেন্টগুলো কাজে লাগে, মোস্টলি সেগুলোই এখানে আমরা কাজে লাগাচ্ছি। তো ডিহাইড্রেশন ইউজিং PCl5 তার মেকানিজম এখানে দেখানো হয়েছে। অক্সিজেনের সঙ্গে ফসফরাসের একটা বন্ড এস্টাবলিশড হবে, নাইট্রোজেন সেই কার্বনিল কার্বনটাকে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে উৎসাহ দেবে এবং তারপর ইভেনচুয়ালি সেখান থেকে POCl3 এলিমিনেটেড হবে with the formation of the strong phosphorus oxygen double bond which is the driving force of the reaction. এই জন্য ফসফরাসকে আমরা বলে থাকি অক্সোফিলিক, কারণ অক্সিজেনকে খুব পছন্দ করে। এবং ইভেনচুয়ালি দ্যাট উইল অলসো লিড টু দ্য ফর্মেশন অফ দি অর্গানোসায়ানাইড। বেকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট পড়ার সময় আমরা দেখেছিলাম যে অ্যালডিহাইড থেকে অক্সিন ফর্মেশন করে সিন অ্যালকিল অক্সিন বা অ্যান্টি অ্যালকিল অক্সিন যাই হোক, সেটাকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিয়ে ট্রিট করলে সেটা আইদার E2 কিংবা ইন্টারনাল এলিমিনেশন EI এই মেকানিজমের থ্রু দিয়ে অ্যাসিডিক অ্যাসিডকে এলিমিনেট করে নাইট্রাইল তৈরি করে। এবং এখানে সাধারণত বেকম্যান করার জন্য যে স্ট্রং অ্যাসিড ইউজ করা হয় সেটাকে বারণ করা হয়, রিকমেন্ডেড নয় সেটা। তার কারণ সেখানে এলিমিনেশন হয়তো হবে কিন্তু সায়ানাইড যেটা তৈরি হবে সেটা ফার্দার হাইড্রোলাইজড হয়ে যাবে, হয়ে গিয়ে সেটা কার্বক্সিলিক অ্যাসিডে চলে যেতে পারে বা আমাদের যে
অক্সিম আছে সেই অক্সিমটাও আন্ডার হার্শ অ্যাসিডিক কন্ডিশন হাইড্রোলাইজড হয়ে গিয়ে অ্যালডিহাইডে চলে যেতে পারে, সেই জন্য এটা খুব একটা রেকমেন্ডেড নয়। থার্ড যে টেকনিকটা আমরা দেখছি সেটা হচ্ছে অ্যালডিহাইড থেকে সায়ানাইড তৈরি একটু অন্যরকম হতে। এখানে অক্সিম না বানিয়ে আমরা একটা হাইড্রাজোন ডেরিভেটিভ বানাচ্ছি, যে হাইড্রোজেন ডেরিভেটিভটা বানানো হয়েছে এনএন ডাইমিথাইল হাইড্রোজেন থেকে। এবং এটাকে যদি খুব স্ট্রং একটা বেস দিয়ে ট্রিট করা যায়, যেমন ET2NLI, which means যে এটা অলমোস্ট লিথিয়াম ডাইআইসোপ্রোপাইল অ্যামাইডের মতো স্ট্রং বেস, HMPT মিডিয়ামে, পোলার অ্যাপ্রোটিক মিডিয়াম, তাহলে এখানেও একটা এলিমিনেশন রিয়াকশন এনসিউ করবে এবং আমরা এখান থেকে সায়ানাইড পাবো। গ্রিগনার রিএজেন্ট থেকে এটা কনসেপ্টটা একটু অন্যরকম। গ্রিগনার রিএজেন্টে আর পার্টটা নিউক্লিওফিলিক। এবার যদি আমরা এমন একটা কোনো রিএজেন্ট ডেভেলপ করতে পারি যেখানে সায়ানাইড কার্বনটার উপরে একটা লিভিং গ্রুপ আছে, অর্থাৎ সায়ানাইড কার্বনটা ইলেকট্রোফিলিক, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে গ্রিগনার রিএজেন্টের সাথে সেই রিএজেন্টের রিয়াকশনে গ্রিগনার্ডের আর পার্টের সঙ্গে সেই রিএজেন্টের সায়ানাইডের বন্ড হবে। তো RMGX এর সঙ্গে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে সায়ানোজেন ক্লোরাইড, CnCl। CnCl এ obviously এই কার্বনটা ইলেকট্রোফিলিক, moreover it also contains a living group, ক্লোরাইড। তার সঙ্গে রিয়াকশন করা হয়, রিয়াকশন করার পরে অ্যাকুয়াস অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করা হয়, তাহলে আমরা RCl পাবো। কারণ এর আগে পর্যন্ত আমরা যে কটা টেকনিক দেখেছি সেখানে টার্সিয়ারি সায়ানাইড বানানোর কথা আমরা তেমন কিছু বলিনি, কিন্তু এই টেকনিকটা টার্সিয়ারি অ্যালকিল সায়ানাইড বানানোর জন্য ইজ দ্য বেস্ট টেকনিক। যেমন ধরো আমাদেরকে যদি এই টার্গেট মলিকিউলটা দেওয়া হয় তাহলে আমরা অবভিয়াসলি এই বন্ডটাকে টার্গেট করব এবং এই সায়ানাইড পার্টটা আসবে সায়ানোজেন ক্লোরাইড থেকে, আর এই টার্সিয়ারি অ্যালকিল পার্টটা আসবে গ্রিগনার্ড থেকে। অবভিয়াসলি এটা টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড থেকে আসবে এবং সেটা ইজিলি অ্যাভেলেবল। সায়ানোজেন ক্লোরাইড কম্পাউন্ডটা কোথা থেকে পাবো? সায়ানোজেন ক্লোরাইড কম্পাউন্ডটা সায়ানাইডের সঙ্গে ক্লোরিনের রিয়াকশন করে তৈরি করা হয়। অবভিয়াসলি এখানটায় আমরা এই ধরনের কোনো রিয়াকশন এক্সপেক্ট করতে পারি যার মাধ্যমে সায়ানোজেন ক্লোরাইডটা তৈরি হয়। এরপরে একটা একটু অদ্ভুত রিয়াকশন আছে, এই রিয়াকশনটা অনেক বছর আগে একবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে পরীক্ষায় এসেছিল। কার্বক্সিলেট সল্ট থেকে সায়ানাইড তৈরি, এবং এখানে সায়ানোজেন ব্রোমাইডটাকে রিয়েজেন্টটাকে হিসেবে ইউজ করা হচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই সায়ানাইডটা কিন্তু এই সায়ানাইড নয়। আইসোটোপিক লেভেলিং স্টাডিজ করে দেখা গেছে যে কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যাসিড কার্বন সেইটা এইখানটায় এসে হাজির হয়েছে, আর এই কার্বনটা কার্বন ডাই অক্সাইড হয়ে এলিমিনেটেড হয়েছে। তার মানে এর মেকানিজম কিন্তু বেশ জটিল এবং প্র্যাকটিস না করলে করা মুশকিল। এটা হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু আমাদের একবার যেহেতু এসছে আমরা এটা একবার একটুখানি দেখে নিচ্ছি। তো প্রথমে এই সায়ানোজেন ব্রোমাইডের ওপরে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে ফ্রম কার্বক্সিলেট, বাট ইনস্টেড অফ ব্রোমাইড লিভিং, the CN triple bond is breaking and the carbonyl carbon is suffering yet another nucleophilic attack, which leads to formation of a unstable 4-member ring যেখানে CN ডাবল বন্ড আছে এবং অক্সিজেনও আছে। এবার এই অক্সিজেন অবভিয়াসলি রিফর্ম করতে চায় ডাবল বন্ড, তাহলে ফিরে এলো। এখানে বেস্ট পসিবল লিভিং গ্রুপ হচ্ছে O- বেরোবে। অ্যাকচুয়ালি O- বেরোনোর পরে সে আবার কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি করবে এবং এখান থেকে ব্রোমাইড বেরিয়ে যাবে। তার মানে এখানটায় একটা আইসোসায়ানেট লিঙ্কেজ তৈরি হলো। এইরকম জিনিস আমরা হফম্যান ইত্যাদি এইসব জায়গায় দেখেছি, এবং এইটা হলো আমাদের অ্যাসাইল আইসোসায়ানেট। এটাকে আইসোলেট করেছে প্রুফ হিসেবে যে এই মেকানিজমটা অপারেট করছে। তারপরে এখানে একটা 4-member ring closing reaction হচ্ছে, from which carbon dioxide is getting eliminated. That carbon dioxide, this carbon is your cyanide carbon, so this is eliminated as carbon dioxide, and that labeled carbon is your carboxylic acid carbon, which appears as cyanide. Obviously mechanism is not very easy, but if you think to এটাকে নিয়ে যদি মনে করো যে এটা নিয়ে একটু চর্চা করবে, তো বারবার প্র্যাকটিস করতে হবে। ডিকার্বক্সিলেশন অফ আলফা সায়ানো কার্বক্সিলিক অ্যাসিড, এটাও একটা ইম্পর্টেন্ট টেকনিক।
আমরা বিটা কিটো অ্যাসিডের কেমিস্ট্রি থেকে জানি যে বিটা কিটো অ্যাসিডদেরকে যদি হিট করা হয় তাহলে তারা ডিকার্বক্সিলেট করে ইনল ফর্ম তৈরি হয় হুইচ টটোমেরাইজেস টু কিটোন ফর্ম। আলফা সায়ানো কার্বক্সিলিক অ্যাসিডটাও ডিকার্বক্সিলেট করে, ইভেনচুয়ালি তারা সায়ানাইডকে অ্যাফোর্ড করে এবং সেটা ওই একই রকম ভাবে 6 সেন্টার্ড সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে কার্বন ডাই অক্সাইড লুজ করে, তারপরে একটা আইসোসায়ানেট টাইপের কম্পাউন্ড, যেখানে আইসোসায়ানেটের অক্সিজেনটা একটা কিটিন টাইপের কম্পাউন্ড, যেখানে কিটিনের অক্সিজেনটা নাইট্রোজেন দিয়ে রিপ্লেসড হয়েছে, সেটা টটোমেরিক চেঞ্জ হয়ে RCH2CN তৈরি করবে। এবং এখানে আলফা সায়ানো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমরা আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড ইউজ করতে পারি। সেখানে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানটায় আমরা হাইড্রোজেন রাখতে পারবো না, কারণ যদি আমরা এখানে হাইড্রোজেন রাখি তাহলে সোডিয়াম সায়ানাইড দিলে এখানে অ্যাসিড বেস রিয়াকশন হয়ে এইচসিএন লিভারেট করে যাবে। আমরা চাইছি সায়ানাইডটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করুক, কিন্তু সে ওখানে বেস হিসেবে কাজ করে ফেলবে, সেই জন্য এখানটায় হাইড্রোজেন রাখা যাবে না। এটাকে আগে নিউট্রালাইজ করে নিতে হবে আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিডকে, এবং তার সাথে সোডিয়াম সায়ানাইডের রিয়াকশন করে আমরা আলফা পজিশনটায় এই জায়গাটাতে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এক্সপেক্ট করব, এবং তারপরে অ্যাসিডিফাই করলে এই কম্পাউন্ডটা হবে, যেটাকে আরেকটু হার্শ কন্ডিশনে ফেললে এটা ডিকার্বক্সিলেট করে RCH2CN দেবে। এবং আলফা ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড আমরা অ্যাক্সেস করতে পারি হেলভোলাইট-জেলিনস্কি রিঅ্যাকশন থেকে, সেটাও তোমার কিন্তু জানা উচিত। নাইট্রোমিথাইল গ্রুপ অর্থাৎ CH2NO2 এই কম্পাউন্ড থেকে PCl3 পিরিডিন দিয়ে RCN তৈরি হয়। এখানেও গল্পটা অনেকটা একই রকম, এই কার্বন আর এই নাইট্রোজেনের মাঝখানে বন্ড করতে হবে, তাহলে অক্সিজেনদেরকে তাড়াতে হবে, তাহলে ফসফরাস অক্সিফিলিক তাকে দিয়ে তাড়াবো। তার ডিটেল মেকানিজম আমি এখানে দিয়েছি। অক্সিজেনের থ্রু দিয়ে অ্যাটাক করছে, রিঅ্যাকশনটা অ্যাসি ফর্মের থ্রু দিয়ে হয়। দিস অক্সিজেন অ্যাটম ইজ মোর নিউক্লিওফিলিক দ্যান নাইট্রো বিকজ নাইট্রোর ক্ষেত্রে এর কনজুগেশন থাকে, এর ক্ষেত্রে এর কনজুগেশন থাকলেও নট অ্যাজ এফেক্টিভ অ্যাজ দ্য কনজুগেশন ইন নাইট্রো। তাহলে এর O-PCl3 এর উপরে অ্যাটাক করলো, তারপরে একটা POCl3 বেরিয়ে গেল, তারপরে আমরা একটা অক্সিম পেলাম। ওয়ান্স ইউ হ্যাভ দি অক্সিম, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল টু থিঙ্ক ইন টার্মস অফ এলিমিনেশন রিয়াকশন। aldehyde oxime থেকে elimination হচ্ছে, where pyridine is acting as a base, oxygen is getting converted into a good living group by coordinating with phosphorus, and therefore it leaves cyanide তৈরি হয়। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। আর নাইট্রো কম্পাউন্ডের কেমিস্ট্রিতে আমরা নেফ রিয়াকশন দেখেছিলাম, যেখানে নাইট্রো প্রাইমারি নাইট্রো অ্যালকেন থেকে অ্যালডিহাইড বানানো যায়। আর অ্যালডিহাইড তুমি যদি বানাতে পারো তাহলে সেখান থেকে অক্সিম তৈরি করে তার ডিহাইড্রেশন করে সায়ানাইডও করা যায়। অতএব এটা একটা ইনডিরেক্ট মেথড বলে তুমি ভাবতে পারো। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন করে সায়ানাইড তৈরি। এই জিনিস আমরা কাইনেটিক কন্ট্রোল ভার্সেস থার্মোডাইনামিক কন্ট্রোল যখন দেখেছি, তখন আমরা প্রথম এটাকে তখন দেখেছিলাম, তারপর কনজুগেট অ্যাডিশনের ক্ষেত্রেও আলোচনা করা হয়েছিল ইত্যাদি। আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল মিথাইল ভিনাইল কিটোন। সোডিয়াম সায়ানাইড দিয়ে যদি ট্রিট করা হয় তাহলে সায়ানোহাইড্রিন তৈরি হবে 1,2 অ্যাডিশন, সো দ্যাটস অলসো আ অর্গানোসায়ানাইড। আর যদি 80 ডিগ্রি সেন্টিগ্রেডে রিয়াকশন করো, এটা লো টেম্পারেচার, আর যদি এটা 80 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়াকশন করো তাহলে ফার্স্টে 1,4 addition হবে, which tautomerizes into a beta cyano carbonyl compound. So all these reactions can lead to formation of the organocyanides. These organocyanide is a little bit different from the other organocyanides কারণ এখানে কার্বনের উপরে আরেকটা OH গ্রুপ আছে। এদের মেকানিজম ইত্যাদি এগুলো ডিটেইলে আলোচনা করা হয়েছে। কেন লো টেম্পারেচারে এটা মেজর, কেন হাই টেম্পারেচারে এটা মেজর, সব আমরা জানার কথা আমাদের। যদি মনে না থাকে তাহলে আরেকবার দেখে নাও। অ্যারোমেটিক সায়ানাইড অর্থাৎ ARCN এই কম্পাউন্ড তৈরি করার জন্য সবথেকে ভালো টেকনিক হচ্ছে ট্রাউগার্ট-স্যান্ডমায়ারের নামে যে রিঅ্যাকশনটা আছে সেটা হচ্ছে স্যান্ডমায়ার রিঅ্যাকশন। সেটা শুরু হয় অ্যারোমেটিক অ্যামিন থেকে, যে অ্যামিন সাধারণত অ্যারোমেটিক রিংয়ের উপর নাইট্রেশন করে তারপর রিডাকশন করে তৈরি করা হয়। এটাকে NaNO2HCl দিয়ে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডে ট্রিট করলে N2+Cl- হলো। তারপরে এটাকে কপার সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড দিয়ে ট্রিট করলে N2+ রিপ্লেসড হয়ে সায়ানো ঢুকবে। এবং এই রিয়াকশনগুলো ফ্রি রেডিক্যাল পাথওয়েতে যায়, যেখানে তার ডিটেল মেকানিজম আমাদের এখানে দেওয়া হয়েছে। এইখানে কপার 1 সায়ানাইড থেকে CuCN- তৈরি হয়, CuCN- সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার করে কপারটাকে কপার 2 তে নিয়ে যায় এবং এখান থেকে নাইট্রোজেন বেরিয়ে আসে, এবং এই যে সিঙ্গেল ইলেকট্রনটি এলো সেটি ফিনাইলের মাথায় পড়লো, অর্থাৎ ফিনাইল রেডিক্যাল তৈরি হলো। এই ফিনাইল রেডিক্যালটা কপার 2 কমপ্লেক্সটার সঙ্গে একটা সিঙ্গেল বন্ড তৈরি করে এবং এখানে একটা রিডাকটিভ এলিমিনেশন এনশিউ করে। রিডাকটিভ এলিমিনেশনে কপার 1 সায়ানাইড রিজেনারেটেড হয়
এবং সায়ানোবেনজিন আমরা বা অ্যারাইল সায়ানো কম্পাউন্ড আমরা পেয়ে থাকি। এই সূত্রে বলা যায় যে আমরা যদি এই সেন্ট মায়ারের দিক দিয়ে না ঢুকি, আমরা যদি এটাকে যদি আমরা একটা অ্যারাইল হ্যালাইডের থেকে শুরু করি, তাহলে আমরা গ্রিগনার্ডের থ্রু দিয়ে সায়ানোজেন ক্লোরাইড রিয়াকশন করে সায়ানোবেনজিন বা অ্যারাইল সায়ানাইড কম্পাউন্ড বানাতে পারি। এবার চলে আসি রিয়াকশন। রিয়াকশন বলার আগে আমি একটুখানি ফিজিক্যাল প্রপার্টিটা বলবো। সেটা হলো সায়ানাইড যেহেতু নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, নাইট্রোজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সেটা হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে কাজ করতে পারে আর ওয়াটার হাইড্রোজেন বন্ড ডোনার হিসেবে কাজ করতে পারে। তাহলে দেখা যায় যে লো মলিকুলার ওয়েট সায়ানাইডরা ওয়াটারে সলিউবল। যত আর এর সাইজ বাড়াতে থাকবে, হাইড্রোফোবিক পার্ট বাড়তে থাকবে, তত সলিউবিলিটি কমতে থাকে, এক্সপেক্টেড। এখন অর্গানোসায়ানাইডরা রিলেটিভলি ভোলাটাইল, তাদের বয়লিং পয়েন্ট রিলেটিভলি কম। তার কারণ হচ্ছে তারা নিজেদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড করতে পারে না। হাইড্রোজেন বন্ড ডোনার মানে হাইড্রোজেন বন্ড ডোনার কোনো সাইট নেই, কিন্তু হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টার সাইট আছে। জলের সাথে করতে পারে, কিন্তু নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করতে পারে না। তার ফলে সেখানে ডমিন্যান্ট ফোর্স হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশন, বাট নট হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড যদি থাকতো তাহলে বয়লিং পয়েন্টটা একটু বেশি হতো, নেই তাহলে বয়লিং পয়েন্ট একটু কম হবে। মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন অফ সায়ানাইড হচ্ছে হাইড্রোলাইসিস। এবং সায়ানাইডের চেহারাটা দেখলে বোঝা যায় যে সেখানে একটা ইলেকট্রোফিলিক এন্ড আছে, যেটা হাইড্রোক্সাইড দিয়ে অ্যাটাক হতে পারে। আবার তার একটা নিউক্লিওফিলিক এন্ডও আছে, যেটা প্রোটনেশন হতে পারে। অর্থাৎ অ্যাসিডিক মিডিয়াম এবং বেসিক মিডিয়াম বা অ্যালকালি মিডিয়াম দু জায়গাতেই তার হাইড্রোলিসিস পসিবল। হাইড্রোলিসিসের ফলে যে আর সি পার্টটা, সেটা সবসময় কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড সল্ট তৈরি করে। আর নাইট্রোজেনটার ফেটটা একটু আলাদা হয়। নাইট্রোজেনটা যদি তুমি অ্যাসিড মিডিয়ামে করো তাহলে সেটা অ্যামোনিয়া হিসেবে বেরিয়ে অ্যামোনিয়াম হয়ে ট্র্যাপড হয়ে যায়। আর যদি বেস মিডিয়ামে করো তাহলে অ্যামোনিয়া বেরিয়ে আসে এবং সেখানে কার্বক্সিলেট সল্ট থাকে, সেটাকে অ্যাসিডিফাই করলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই। তো ফার্স্টে আমরা কি দেখছি এখানে রিঅ্যাকশনটা কি হচ্ছে। RCN শুরু হচ্ছে, ফার্স্টে প্রোটনেশন হলো, ওয়াটারের নিউক্লিওফিলিক অ্যাটাক, তারপর আবার প্রোটন ট্রান্সফার, টটোমেরিক চেঞ্জ টু অ্যামাইড। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েট ইন দিস পাথওয়ে। এবার অ্যামাইডের হাইড্রোলিসিসটা চলতে থাকবে, কারণ অ্যামাইডের অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, প্রোটনেশন হবে, which leads to a resonance stabilized carbocation, not carbocation but oxocarbenium ion বা ইমিনোকার্বেনিয়াম আয়ন। তারপরে ওয়াটার অ্যাটাক করলো, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো, সেই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট ইভেনচুয়ালি অ্যামোনিয়াকে এলিমিনেট করলো এবং নিজে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করলো। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই যে কার্বনটার উপর নিউক্লিওফিলিক অ্যাটাকগুলো পরপর হয়ে চলেছে, সেটা নিজে প্রথমে ছিল sp হাইব্রিডাইজড, তারপরে ফার্স্ট নিউক্লিওফিলিক অ্যাটাকের পরে তার হাইব্রিডেশন চেঞ্জ হয়ে হলো sp2, তারপরে একটা সময় সেটা হলো sp3 এবং অ্যামোনিয়া এলিমিনেট করার পরে হলো sp2। অর্থাৎ sp থেকে sp2, sp2 থেকে sp3 এবং sp3 থেকে sp2 এই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ প্রথমে কন্টিনিউয়াসলি ক্রাউডিং বেড়েছে sp থেকে sp3, তারপরে ক্রাউডিং একটু রিলিজ হয়েছে। এবার দেখা যাক বেসিক মিডিয়ামে কি হয়। বেসিক মিডিয়ামেও অ্যামাইড ইন্টারমিডিয়েট, সেখানে হাইড্রোক্সাইড অ্যাটাক করে, মিডিয়ামে কোনো প্রোটন নেই। হাইড্রোক্সাইড ইজ এ মাচ পাওয়ারফুল নিউক্লিওফাইল, ওয়াটারের থেকে অনেক বেশি পাওয়ারফুল নিউক্লিওফাইল, কাজে ও সরাসরি সায়ানাইডকে অ্যাটাক করতে পারে, কোনো ইলেকট্রিফিলিক অ্যাক্টিভেশন লাগে না। তারপরে রেগুলার প্রোটন ট্রান্সফার, অ্যামাইডে টটোমেরিক চেঞ্জ, তারপরে অ্যামাইডের উপরে OH মাইনাসের অ্যাটাক, তারপর সেখান থেকে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট, সেখান থেকে এক্সপালশন অফ NH2 মাইনাস। ফাইনাল ড্রাইভিং ফোর্স অফ দ্য রিয়াকশন ইজ NH2 মাইনাস বেরিয়ে আসছে, হুইচ ইজ এ স্ট্রং বেস, আর এখানে কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে, হুইচ ইজ স্ট্রং অ্যাসিড। সো ইকুইলিব্রিয়াম উইল লাই টু দ্য রাইট, অ্যামোনিয়া তৈরি হবে এবং সেটা গ্যাস হয়ে মিডিয়াম থেকে বেরিয়ে যাবে এবং এখানে RCO মাইনাস হবে। এবার এখানেও সেই একই গল্প, sp থেকে sp2, sp2 থেকে sp3, sp3 থেকে sp2। এবার অ্যালকিল সায়ানাইডরা হাইড্রোলিসিস হয়ে, অ্যালকিল বা অ্যারাইল সায়ানাইডরা হাইড্রোলিসিস হয়ে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, তাই আমরা এই হাইড্রোলিসিস রিয়াকশনটাকে একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার বা সিনথেসিস করার একটা ভ্যালুয়েবল টেকনিক হিসেবে ভাবতে পারি। তো RCOH আছে, সেটাকে আমরা যদি ডিসকানেক্ট করি বা রেট্রোসিনথেটিক অপারেশনটা করি, তাহলে আমরা ভাবতে পারি যে এটা আরটা একটা ইলেকট্রোফিলিক R প্লাস থেকে আসবে, হুইচ ইজ অবভিয়াসলি করেসপন্ডস টু RX, আর এই পার্টটা আসবে একটা সিনথন,
কে রিপ্রেজেন্ট করছে, যেটা কার্বনিল কার্বনের উপরে মাইনাস চার্জ আছে। এখন এরকম ডিসকানেকশন আমরা আগেও করেছিলাম, বাট দ্যাট টাইম আমরা আর এর মাথায় মাইনাস দিয়েছিলাম আর এর মাথায় প্লাস দিয়েছিলাম। তখন এই ফ্র্যাগমেন্টটা এসেছিল কার্বন ডাই অক্সাইড থেকে, আর আর মাইনাসটা এসেছিল ব্রিগনার থেকে। এখানে আমরা উল্টো ডিসকানেকশন করেছি। তো আমার এই যে নিউক্লিওফিলিক সিনথনটা, এটা অবভিয়াসলি একটা ইললজিক্যাল নিউক্লিওফাইলকে রিপ্রেজেন্ট করে, তার কারণ কার্বনিল কার্বনের নর্মাল পোলারিটি হচ্ছে প্লাস, এখানে আমার সেখানে মাইনাস চার্জ আছে। অসুবিধে নেই, আমরা জানি যে সায়ানাইডকে হাইড্রোলিসিস করলে, সিএন কে হাইড্রোলাইজ করলে সিওএইচ হয়। তার মানে এই সিনথনটা ইজ রিপ্রেজেন্টেড বাই দি সিনথেটিক ইকুইভ্যালেন্ট সায়ানাইড, হুইচ ইজ লজিক্যাল, কারণ সায়ানাইডের কার্বনের উপরে নেগেটিভ চার্জ থাকবে, এটা অবাক হওয়ার কিছু নেই, সেটা আমরা চারদিকেই দেখতে পাই। অতএব আমাদের সায়ানাইডের সঙ্গে আরএক্স এর রিয়াকশন করে আমরা আর সায়ানাইড বানাতে পারি, তারপর সেটাকে হাইড্রোলিসিস করে দেব। এবার এই আর সিএনটা, সেটা আমরা সায়ানাইড আর প্লাস সায়ানাইড দিয়ে ঢুকতে পারি, অথবা সেখানে যদি কেউ বলে যে সায়ানাইডটাকে আমরা ইলেকট্রোফিলিক কাউন্টার পার্ট হিসেবে নেব, অর্থাৎ সায়ানাইডটা সায়ানোজেন ক্লোরাইড থেকে আসবে, তাহলে আবার সেই ঘুরে ফিরে গ্রিগনার্ডে চলে যেতে পারি। তবে গ্রিগনার্ড যদি ব্যবহার করি, তাহলে এইটা বানানোর জন্য আমার সায়ানোজেন ক্লোরাইড ব্যবহার না করলেও হয়, কারণ সেক্ষেত্রে আমি সরাসরি এর সাথে আমাদের সায়ানোজেন ক্লোরাইডের রিয়াকশন না করে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন করতে পারি, কারণ তাহলে আমাকে আর হাইড্রোলিসিস স্টেপের ঝাপাটা নিতে হবে। আর অবভিয়াসলি তুমি যদি সায়ানাইড একদম মাইনাস হিসেবে ইউজ করো এবং আর এক্স এর সাথে তার রিয়াকশন করো, তাহলে আরসিএন তৈরি করার জন্য আর এক্স কে কিন্তু SN2 অ্যামেনেবল হতে হবে। এই যে হাইব্রিডাইজেশনের চেঞ্জগুলো আমরা আলোচনা করছিলাম, সেখান থেকে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা এইভাবে দেয় যে বেঞ্জোনাইট্রাইল বা ফিনাইল সায়ানাইড, সেটাকে অ্যালকালি মিডিয়ামে হিট করলে সেটা স্মুথলি বেঞ্জোয়েট সল্টে কনভার্টেড হয়ে যায়, কিন্তু 2,6-ডাইমিথাইল বেঞ্জোনাইট্রাইলকে যদি হাইড্রক্সাইড দিয়ে হিট করা হয়, অ্যালকালি অ্যাকোয়াস অ্যালকালি দিয়ে হিট করা হয়, তো হাজার চেষ্টা করলেও সেটা করেসপন্ডিং অ্যামাইডের ডেরিভেটিভের বেশি এগোয় না। এই প্রবলেমটা বুঝতে গেলে তোমাকে একটু এস্টার হাইড্রোলিসিসের যে ASE1 ক্লিভেজ আছে, মেসিটোইক অ্যাসিড বা মিথাইল মেসিটোয়েটের যে রিয়াকশন, সেটা মাথায় রাখতে হবে। যদি এই ধরনের সিস্টেম থাকে যেখানে ফিনাইল রিংয়ের অর্থ দুটো পজিশন দুটো মিথাইল গ্রুপ দিয়ে আটকানো, তাহলে এই ইপসো কার্বনে থাকা সাবস্টিটিউয়েন্ট, তার হাইব্রিডাইজেশন চেঞ্জটা রেস্ট্রিক্টেড। এখানে sp থেকে sp2 হবে, কিন্তু sp2 থেকে sp3 হতে পারবে না। হতে পারবে না দুটো কারণে, কারণ এই মিথাইলের ক্রাউডিং এর জন্য এই sp2 হাইব্রিডাইজ গ্রুপটা প্ল্যানার নয়, এ অলমোস্ট পারপেন্ডিকুলার। অ্যাজ এ রেজাল্ট, এই কম্পাউন্ডের ওপরে নিউক্লিওফিলিক অ্যাটাক যখন কেউ করতে যাবে, তখন সে এই দিক দিয়ে বা এই দিক দিয়ে ঢুকতে গেলে মিথাইলের সঙ্গে ধাক্কাধাক্কি হবে, ফলে নিউক্লিওফিলিক অ্যাটাক ইজ হিন্ডার্ড। সেকেন্ডলি, যদি সামহাও নিউক্লিওফিলিক অ্যাটাক হয়েও বা, তাহলে এখানে যে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েটটা তৈরি হবে, যেহেতু sp2 তে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, sp3 তে 109 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, তার মানে এখানটায় ক্রাউডিং বাড়বে, এবং সেটা এই দুটো মিথাইলের প্রেজেন্সে ওই ক্রাউডিংটা সহ্য করা সম্ভব নয়। যে কারণে এই জায়গায় হাইব্রিডাইজেশন sp থেকে sp2, sp2 থেকে sp এগুলো অ্যালাউড, কিন্তু sp2 থেকে sp3 এই জিনিসটা কিন্তু হবে না। তো এটা গুছিয়ে তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি তোমাকে জিসটা বলে দিলাম যে কেন হয়। এখানে ইন্টারমিডিয়েট হিসেবে অ্যামাইডটা এঁকে, এবং তারপরে তার যে করেসপন্ডিং টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট, সেটা এঁকে তোমাকে দেখাতে হবে যে ওই জায়গাটাতে প্রচুর ক্রাউডিং আছে, যেই জন্য এটা হচ্ছে না। অবভিয়াসলি বেঞ্জোনাইট্রাইলের জন্য এ ধরনের কোনো সমস্যা নেই, এখানে জাস্ট হাইড্রোজেন্স রয়েছে, তাহলে এখানে হাইব্রিডাইজেশন তুমি sp থেকে sp2, sp2 থেকে sp3 করতে পারো, এবং ইভেনচুয়ালি যেটা sp3 থেকে sp2 হয়ে আবার কার্বক্সিলেট সল্টে আটকাবে। এবার আমরা চলে আসি একটু একটু থিওরিটিক্যাল আলোচনার দিকে, যেখানে আমরা এই রিয়াকশনটা থেকে একটা ইন্সপিরেশন পেতে পারি, যে সায়ানাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার সময় যদি অ্যামাইড একটা ইন্টারমিডিয়েট হয়, তাহলে আমরা কি অ্যামাইড স্টেজের হাইড্রোলিসিসটাকে থামাতে পারি? যেমন এই রিয়াকশনের ক্ষেত্রে আমাকে কিছু করতে হচ্ছে না, নিজে নিজে থেমে যাচ্ছে, কিন্তু আমি কি হাইড্রোলিসিসটাকে অ্যামাইড স্টেজে থামাতে পারবো যদি আমি সেরকম রিয়াকশন কন্ডিশন সেট আপ করি যে কোনো সাবস্ট্রেটের জন্য? এটা তো স্পেশাল কেস, কিন্তু সব জেনারেলাইজ কোনো টেকনিক যদি করা যায়, তার জন্য আগে দেখতে হবে যে হাইড্রোলিসিসটা কে মোর সাসেপ্টেবল টু হাইড্রোলিসিস, আমাদের রিয়াক্ট্যান্ট সায়ানাইড নাকি প্রোডাক্ট
অ্যামাইড। রিঅ্যাক্ট্যান্ট সায়ানাইডে নাইট্রোজেন তার -I, -R এখানে এসব এফেক্ট দিচ্ছে, তাহলে কার্বনটা হাইলি ইলেকট্রোফিলিক এবং সেটা স্টেরিক্যালি মোর অ্যাক্সেসেবল, কারণ সেটা sp হাইব্রিডাইজ এবং লিনিয়ার। RCONH2 তে রেজোনেন্স স্টেবিলাইজেশন রয়েছে, তার ফলে এই কার্বনের ইলেকট্রনের খিদে অনেকটাই মরে গেছে এবং তার ইলেকট্রোফিলিসিটি লেস হওয়ার কথা। মোরওভার স্টেরিক ক্রাউডিং এখানে নিউক্লিওফিলিক অ্যাটাকে স্টেরিক ক্রাউডিং বেশি। তাহলে এই বস্তু যখন হাইড্রোলিসিস হবে তখন সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড হবে, আর এই যখন হাইড্রোলিসিস হবে তখন RCONH2 হবে। তার মানে আমাদের এই যে রিঅ্যাক্ট্যান্ট সেটা প্রোডাক্টের তুলনায় মোর সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক। কাজেই থিওরিটিক্যালি আমরা রিঅ্যাকশন কন্ডিশন সেট আপ করতেই পারি যে কন্ডিশনে RCONH2 তে গিয়ে আটকে যাবে। যদি প্রোডাক্ট মোর রিঅ্যাক্টিভ হয় তাহলে সেই রিঅ্যাকশনকে আটকানো মুশকিল, যেমন এস্টার থেকে কিটোন সিনথেসিস ভায়া গ্রিগনার্ড। কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে রিঅ্যাক্ট্যান্টটা, আমার কেমিক্যাল সেন্স বলছে যে এটা লেস রিঅ্যাক্টিভ আর RCN মোর রিঅ্যাক্টিভ, তাহলে আটকে দেওয়া যাবে। তাহলে অনেক রকমভাবে করা হয়। RCN কে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে ডিজলভ করা হয় কোল্ড কন্ডিশনে, আর তার মধ্যে ওয়াটার অ্যাড করা হয়। অ্যামাইডের হাইড্রোলিসিসের জন্য টেম্পারেচার লাগে, তো তুমি টেম্পারেচার দিচ্ছ না, কোল্ড কন্ডিশনে রিঅ্যাকশনটা করার চেষ্টা করছো। শেকিং RCN উইথ কনসেন্ট্রেটেড HCl, এখানেও তুমি বাইরে থেকে টেম্পারেচার কিছু দিচ্ছ না। আরেকটা ইন্টারেস্টিং রিয়েজেন্ট আছে, যে রিয়েজেন্টটাকে তুমি এর আগে অনেকবার দেখেছো, হাইড্রোপোরেশন, তারপরে ইলেকট্রোফিলিক অ্যালকিনের ইপক্সিডেশন, সেটা হচ্ছে H2O2OH-, অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড। এবং এই রিঅ্যাকশনটা যেহেতু একটু অদ্ভুত, কারণ এখান থেকে অক্সিজেন লিবারেট হয়, H2O বেরিয়ে আসে, তার মেকানিজমটা পরীক্ষাতে লিখতে দেয়। তো অবভিয়াসলি ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে হাইড্রোপারক্সাইড অ্যানায়ন তৈরি হবে, হুইচ ইজ হাইলি নিউক্লিওফিলিক ডিউ টু আলফা ইফেক্ট। তো এই হাইড্রোপারক্সাইড অ্যানায়ন সায়ানাইডকে অ্যাটাক করবে, সায়ানাইড ইজ অ্যাক্টিং অ্যাজ এ ইলেকট্রোফাইল। তো সেখানে তোমার করেসপন্ডিং CN C double bonded N minus এই ডেরিভেটিভটা তৈরি হলো, which will pick off a hydrogen from the water molecule and you will have a imine type এর compound. This will undergo a reaction with H2O2 whereby a water molecule is eliminated, oxygen molecule is eliminated, and you get a amide derivative. Obviously the arrow pushing is not very intuitive, বাট আই উড সে যে তুমি H2O2 থেকে অক্সিজেন তৈরি হবে এইটা মাথায় রাখো। তার মানে এইখান থেকে OH বন্ড ভেঙে তুমি অক্সিজেন মানে ডাবল বন্ডটা তৈরি করো, অবভিয়াসলি দেন H+ কে তোমার বের করতে হবে। H+ কে তাহলে নেবে হচ্ছে এই অক্সিজেন অক্সিজেন বন্ড উইক, এখান থেকে OH- বেরিয়ে এসে নিয়ে নেবে। তার মানে এই অক্সিজেনটা ইলেকট্রোফিলিক অক্সিজেন হয়ে গেছে, সো অবভিয়াসলি আই নিড টু স্টেবিলাইজ ইট বাই ফর্মিং দিস shifting this double bond, and that means that this nitrogen is now becoming electron deficient. Fortunately, I have a hydride source here, so this hydride will transfer to this nitrogen. এরকম ভাবে তুমি মনে রাখতে পারো, এটা পরীক্ষায় দেয়। আই সাজেস্ট যে তুমি এটা একটু ভালো করে দেখে নাও। এরপরে চলে আসছে রিডাকশন। তো রিডাকশন অফ সায়ানাইডের ক্ষেত্রে আমরা RCN দিয়ে সেখান থেকে RCH2NH2 পেতে পারি, প্রাইমারি অ্যামিন তৈরি করার টেকনিক, যেটা আমরা টিফানিম ডেমজানভ ইত্যাদি এইসব জায়গায় দেখেছিলাম। সোডিয়াম ইথানল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা হাইড্রোজেন প্ল্যাটিনাম ইত্যাদি, এইগুলো আমরা ইউজ করতে পারি। এবং এই ধরনের রিডাকশন সাধারণত একটা ইমিন ইন্টারমিডিয়েটের মাধ্যমে হয়। এই ইমিন ইন্টারমিডিয়েটটা কন্টিনিউয়াস রিডাকশন, প্রথমে রিডাকশন হয় ইমিন হয়, তারপর আরো রিডাকশন হলে প্রাইমারি অ্যামিন হয়। যদি এই ইমিন ইন্টারমিডিয়েটটাকে আমরা সামহাউ আইসোলেট করতে পারি তাহলে, বা ইন্টারসেপ্ট করতে পারি, তাহলে তার হাইড্রোলিসিস করে আমরা অ্যালডিহাইড বানাতে পারবো, অর্থাৎ RCN থেকে RCHO বানানোর টেকনিকও আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে। উল্টোটা আমরা দেখেছিলাম, এখান থেকে বেকম্যান টাইপ রিয়াকশন করে আমরা এটা বানাতে পারি, কিন্তু RCN থেকে অ্যালডিহাইড যদি বানাতে চাই তাহলে ইমিন ইন্টারমিডিয়েটটাকে আমাকে স্টপ করতে হবে। তাহলে সেই রকম ট্র্যাপিং করার জন্য একটা করেছে, সেটা হচ্ছে হাইড্রোজেন ন্যানোনিকেল দিয়ে রিডাকশন করছে ইন প্রেজেন্স অফ সেমিকার্বাজাইড, মিডিয়ামে ওয়াটার আছে, এখানে ইমিন তৈরি হচ্ছে এবং ইমিন তৈরি হওয়ার পরে অ্যাকুয়াস মিডিয়ামে সেটা হাইড্রোলাইজ হচ্ছে, হাইড্রোলাইজড হওয়ার পর সেটা এই সেমিকার্বাজাইডের সঙ্গে রিয়াকশন করে সেমিকার্বাজোন তৈরি করছে। এই সেমিকার্বাজোন থেকে যখন আমরা অ্যালডিহাইডকে ফ্রি করতে চাইছি তখন আমরা ফর্মালডিহাইড দিয়ে ট্রিট করছি। ফর্মালডিহাইড এই সেমিকার্বাজাইড থেকে সেমিকার্বাজোনকে টেনে বার করে নিজের সেমিকার্বাজোনটা তৈরি করছে এবং আমার ডিজায়ার্ড অ্যালডিহাইডটাকে ফ্রি করে দিচ্ছে। দিস ইজ কাইন্ড অফ
ট্রান্স এস্টারিফিকেশন, যেখানে একটা এস্টারের সঙ্গে এক্সেস অন্য অ্যালকোহল, ধর ইথাইল এস্টারের সঙ্গে এক্সেস মিথানল দিয়ে ট্রিট করলে মিথাইল এস্টার হয়ে যায় এবং ইথানলটা মিডিয়ামে বেরিয়ে আসে। বা ট্রান্স অ্যাসিটালাইজেশন, এই ধরনের রিয়াকশনকে এই ধরনের রিয়াকশন থেকে ইন্সপায়ার্ড হয়ে এখানে আমরা বলতে পারি যে এটা বেসিক্যালি একটা সেমি কার্বাজাইড এক্সচেঞ্জ রিয়াকশন হলো। আর ফর্মালডিহাইড কেন সেমি কার্বাজনের সঙ্গে রিয়াকশন করবে? কারণ ফর্মালডিহাইড প্রেফারেন্সিয়ালি রিয়াকশন করবে বিকজ RCHO থেকে ফর্মালডিহাইডের রিঅ্যাক্টিভিটি, ইলেকট্রোফিলিসিটি অনেক বেশি। আমরা জানি ফর্মালডিহাইড ইজ সুপার ইলেকট্রোফাইল। আর কোনো জেনারেল মেথড? হ্যাঁ আছে। এটা হায়ার সেকেন্ডারিতেই লোকে পড়ে আসে যে সায়ানাইডকে এসেন্সিয়াল টু ড্রাই HCl ইথার মিডিয়ামে ট্রিট করলে ইমিনিয়াম তৈরি হয় এবং সেটাকে স্টিম ডিস্টিল করলে RCHO তৈরি হয়। এবং এই জিনিসটা বেসিক্যালি, এটার নাম হচ্ছে হেনরি স্টিফেনের নামে, এর নাম হচ্ছে স্টিফেন্স রিডাকশন। এবং এই রিয়াকশনে ড্রাই হাইড্রোজেন ক্লোরাইড ইউজ করা হয়, ইথারটাকে স্যাচুরেট করা হয়, তার মধ্যে SnCl2 কে সাসপেনশন রাখা হয়, সায়ানাইড অ্যাড করা হয়, 1 ঘন্টা ধরে স্টার্ট করা হয়, তারপর স্টিম ডিস্টিলেশন করা হয়। ইমিন হাইড্রোক্লোরাইড একটা কমপ্লেক্স তৈরি করে টিন কম্পাউন্ডের সঙ্গে এবং যেটাকে আমরা হাইড্রোলিসিস করে এখান থেকে অ্যালডিহাইড পেতে পারি। সায়ানাইডকে অ্যালডিহাইডে রিডাকশন করার আরো টেকনিক আছে। তার মধ্যে একটা হচ্ছে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইউজ করলে সেটা হাইলি রিঅ্যাক্টিভ, সেটা RCH2Na2 তে চলে যাবে। কিন্তু আমি যদি ইমিন স্টেজে থামাতে চাই তাহলে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের একটু রিঅ্যাক্টিভিটি কম এরকম একটা ভার্সন ইউজ করব। সেটা ইউজ করছি বেসিক্যালি একটা লিথিয়াম ট্রাই ইথক্সি অ্যালুমিনো হাইড্রাইড, যেখানে অ্যালুমিনিয়ামের উপরে 4খানা হাইড্রোজেনের বদলে 1খানা হাইড্রোজেন আছে এবং তার রিঅ্যাক্টিভিটি কমানোর জন্য OET গ্রুপগুলো দেওয়া আছে। এই OET গ্রুপগুলো -I এফেক্ট দেখায় এখানে, কারণ তার প্লাস আর এফেক্ট দেখানোর সুযোগ নেই, কারণ অক্সিজেনের সাথে অ্যালুমিনিয়ামের খুব একটা বন্ড হয় না। তার মানে এই হাইড্রাইড যখন ডোনেট করে দেবে তখন যে ট্রাইভ্যালেন্ট অ্যালুমিনিয়াম স্পিসিসটা তৈরি হবে সেখানে অ্যালুমিনিয়াম অলরেডি মাত্র 6টা ইলেকট্রন, তার উপরে -I এফেক্ট সাফার করছে। তার ফলে এই হাইড্রাইড ডোনেশনটা খুব একটা ফেভারেবল নয়। অন দি আদার হ্যান্ড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে 4টে হাইড্রোজেন আছে এবং তার হাইড্রাইড ডোনেশন ভেরি ইজিলি ডুয়েবল, কারণ এখানে যে অ্যালকক্সাইডটা তৈরি হয় সাধারণত কার্বনিল রিডাকশনের সময়, সেই অ্যালকক্সাইডটা সেখানে গিয়ে কোঅর্ডিনেট করে এবং তার ভ্যালেন্সিকে আবার 4 করে দেয়। তো এখানেও ভ্যালেন্সি 4 হবে, কিন্তু প্রবলেমটা হলো এই OET গুলো -I এফেক্ট দেখাচ্ছে বলে ও হাইড্রাইডটা ইনিশিয়ালি দিতে চায় না। তার ফলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের তুলনায় তার এটার ডোনেশন ক্যাপাসিটি কম, রিডিউসিং ক্যাপাসিটি কম এবং সেই জন্য ও এই ইমিন স্টেজে ব্যাপারটাকে আটকে ফেলে আর ফার্দার রিডাকশন করে। এরপর যদি ফার্দার রিডাকশন হয় তখন কিন্তু ওটা CH2NH2 তে চলে যাবে। এখানে সেটা হচ্ছে না। এবার এটাকে ওয়াটার দিয়ে ট্রিট করো, তাহলে ফার্স্টে ইমিন লিবারেট করবে, হুইচ উইল বি হাইড্রোলাইজড ইনটু RCH। রিডিউসিং এজেন্টটা যদি ডাইআইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড হয়, ডাইবাল বা ডাইবাল H, এটা ফান্ডামেন্টালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে এটার তফাৎ আছে, এটা কিন্তু আলাদা জিনিস। এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে হাইড্রাইড ট্রান্সফার করে, অর্থাৎ নিউক্লিওফিলিক অ্যাটাক করে সায়ানাইডের কার্বনিলের কার্বনেটের উপরে। আর এই কিন্তু আবার ইলেকট্রোফিলিক রিডিউসিং এজেন্ট। তো ফার্স্টে সবার আগে অ্যালুমিনিয়াম নিজের ভ্যালেন্সি স্যাটিসফাই করার চেষ্টা করবে, নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে ওখানে অ্যাটাক করবে। এবার অ্যালুমিনিয়ামের মাথায় মাইনাস চার্জ এসছে, এইবারও হাইড্রাইড ডোনেশন করতে পারে এবং হাইড্রাইড ডোনেশন করার পরে লো টেম্পারেচারে রিয়াকশন করা হচ্ছে, ফার্দার রিয়াকশন হবে না, ইমিন ফর্মে ট্র্যাপ হয়ে গেল, ওয়াটার দিয়ে লো টেম্পারেচারে এটাকে RCH-তে তুমি লিবারেট করে নাও। সো এর রিডাকশন কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম হাইড্রাইড ট্রান্সফার এজেন্ট, যারা নাকি বেসিক্যালি নিউক্লিওফিলিক রিডিউসিং এজেন্ট লাইক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ব্রোমাইড। এও হাইড্রাইড ট্রান্সফার করবে, বাট নট বিফোর getting coordinated with a heteroatom. গ্রিগনার রিএজেন্টের সাথে সায়ানাইডের রিঅ্যাকশন, এটা আমরা পড়েছি, তাও আরেকবার দেখে নিই। সায়ানাইড যেহেতু ইলেকট্রোফিলিক, R1MgX এর সঙ্গে রিঅ্যাকশন করে এটা একটা ইমিন সল্ট তৈরি করে, যেটা ফার্দার নিউক্লিওফিলিক অ্যাটাক করাটা মুশকিল, কারণ এখানে অ্যাটাক করলে সায়ানাইডের মাথায় ডবল নেগেটিভ চার্জ চলে আসবে। এটাকে H3O+ দিয়ে ট্রিট করলে এখানে ইমিন তৈরি হবে, হুইচ ইজ আনস্টেবল ইন অ্যাকুয়াস অ্যাসিড, এবং হাইড্রোলাইজ করো, which gives rise to a ketone compound. So that is a very good technique for accessing ketone from cyanides. গ্রিগনার রিএজেন্ট যদি ব্যবহার করা হয় এমন সায়ানাইডের উপরে যার নাকি অ্যাসিডিটি আছে, অর্থাৎ এই আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক, সায়ানাইডের জন্য তো অ্যাসিডিক বটেই, এট দ্য সেম টাইম
এই ফিনাইল রিং আছে বলে তার বেঞ্জাইলিক পজিশন, তাহলে এই হাইড্রোজেনগুলো আনইউজুয়ালি আছে। এখানে তুমি যদি মিথাইল ম্যাগনেসিয়াম হাইড্রাইড ইউজ করো তো নিউক্লিওফিল হিসেবেও কাজ করবে না, ও বেস হিসেবে কাজ করবে এবং সিম্পল এখান থেকে একটা প্রোটন খেয়ে এখান থেকে মিথেন লিবারেট করে দেবে, কারণ আমরা এই জায়গাটাতে যে অ্যানায়নটা পাচ্ছি সেটা রেজোনেন্স স্টেবিলাইজড অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাসিড বেসড রিয়াকশন। কাজেই এটা তৈরি করার সময় একটু কেয়ারফুল থাকতে হবে যে আমরা কি ধরনের গ্রিগনার্ডের উপর, কি ধরনের সায়ানাইড কম্পাউন্ডের উপরে রিয়াকশনটা করছি। রিয়াকশন উইথ অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক রিং, অর্গানোসায়ানাইডস এর সঙ্গে রিয়াকশন, এটা আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকে দেখেছিলাম। সিঙ্গেল কার্বন ইলেকট্রোফাইল ঢোকানোর জন্য অনেক সময় HCN কে ইউজ করা হয়। আমরা হোবেন হাউসের কথা বলি, যদি হোবেন হাউস হয় তাহলে মিথাইল সায়ানাইড দিয়ে আমরা মিথাইল কিটোন বানাতে পারি। রিয়াকশনটার ডিটেইল মেকানিজম এখানে দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি, কাজে এটা নিয়ে আমি আর সময় এখানে ব্যয় করছি না। জাস্ট লুক ইনটু ইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড how this reaction is going. Obviously, this reaction involves an electrophile which is not exactly a very powerful electrophile. Therefore, you will need a highly activated ring such as fluoroglucinol, যেখানে তিনটে পজিশন ইকুইভ্যালেন্ট। এই ধরনের একটা হাইলি অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক রিং এর উপর অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তুমি এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, এবার একটা রিঅ্যাকশন আছে যেটা সম্ভবত তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু সায়ানাইড পড়ছো তখন এটা পড়বে না, এটাও হয় না। সেটার নাম হচ্ছে পিনার রিঅ্যাকশন, আলফ্রেড পিনার। সায়ানাইড থেকে যদি যেরকম কার্বনিল কম্পাউন্ডের উপরে তুমি এক্সেস অ্যালকোহল এবং ড্রাই HCl দিলে অ্যাসিটাল বানাতে পারো, সেরকম সায়ানাইড কম্পাউন্ডের উপরে তুমি বানাতে পারো যেটা, সেটা অ্যাসিটালের মতো দেখতে কিন্তু পুরোটা অ্যাসিটাল নয়, সেটা হচ্ছে অর্থোএস্টার। এবং আমরা জানি যে এই অর্থোএস্টারকে ইউজ করে আমরা গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে অর্থোএস্টারকে ব্যবহার করে যদি সেটা অর্থো ফরম্যাট হয় তাহলে সেখান থেকে অ্যালডিহাইড পাওয়া যায়, আর যদি সেটা অন্য অর্থোএস্টার হয় অর্থাৎ এই আরটা যদি H না হয় তাহলে সেখান থেকে কিটোন তৈরি হয়। তো এই রিয়াকশন হয় কি করে? এই রিয়াকশনটা তোমার ওই হাইড্রোলিসিসের মতোই, প্রথমে প্রোটোনেশন, তারপরে মিথানলের নিউক্লিওফিলিক অ্যাটাক। মিথানলের নিউক্লিওফিলিক অ্যাটাকের পরে এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এটা কিন্তু আর টটোমেরাইজ করতে পারে না, কারণ এখানে কোনো H নেই। কিন্তু এই NH টা ইমিন তো অবভিয়াসলি সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যাটাক আন্ডার অ্যাসিডিক মিডিয়াম। প্রোটোনেশন আবার নিউক্লিওফিলিক অ্যাটাক, তাহলে এবার আমরা এখানে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট পেলাম। এবার এই NH2টা প্রোটোনেটেড হয়ে বেরোবে, এই মিথাইল ওকে, এই মিথান, এই মিথক্সি গ্রুপ ওকে অ্যাসিস্ট করবে। এইখানে আমরা যে ইন্টারমিডিয়েটটা পেলাম সেটা আমরা অ্যাসিটাল ফর্মেশনের জন্য দেখে অভ্যস্ত। তারপরে এখানে আবার মিথানল অ্যাটাক করবে, কারণ মিডিয়ামে তো জল নেই, মিথানল আছে, এবং ফাইনালি আমরা অর্থোএস্টার এই কম্পাউন্ডটা পাবো। এই বস্তুটাকে যদি আমরা এই রিয়াকশনটাকে যদি আমরা লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইউজ করি তাহলে এই এতগুলো নিউক্লিওফিলিক অ্যাটাক হবে না। আর সিএন এর সঙ্গে যদি ইথানল ড্রাই HCl দিয়ে ট্রিট করা হয়, যেখানে ইথানলের সাপ্লাই শর্ট সাপ্লাই হয়েছে, ইথানল গাদা গাদা এক্সেস ইউজ করা হয়নি, তাহলে রিয়াকশন এই স্টেজে যাবে, গিয়ে থামবে। এবং এটাকে যদি আমি ডাইলিউট অ্যাসিড দিয়ে ট্রিট করি তো এমিনিয়াম লিঙ্কে জুড়ে যাবে, উড়ে গিয়ে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার তৈরি হবে। অর্থাৎ পিনার রিয়াকশন থেকে রিয়াকশনটাকে ডাইভার্ট করিয়ে দেওয়া যায় এস্টারের দিকে, অর্থোএস্টারের দিকে যাবে না, এস্টারের দিকে যাবে। সেটা আমরা করতে পারি বাই ইউজিং লিমিটেড অ্যামাউন্ট অফ ইথানল। এরপরে একটা রিয়াকশন আছে, এটা তোমার জানা রিয়াকশন, হিটার রিয়াকশন। সেটা হচ্ছে সায়ানাইডকে যদি নিউক্লিওফাইল হিসেবে কাজ করো। সায়ানাইড তো এমনিতে নিউক্লিওফিলিক হবে না, কারণ নাইট্রোজেনটা sp হাইব্রিডাইজড এবং নাইট্রোজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ এবং ট্রিপল বন্ডেড অবস্থায় রয়েছে, তো নর্মালি ওই ইলেকট্রোফাইল হিসেবে, নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে না। কিন্তু যদি তুমি প্রচন্ড পাওয়ারফুল ইলেকট্রোফাইল মিডিয়ামে জেনারেট করো, অর্থাৎ এমন কিছু জেনারেট করো কার্বোক্যাটায়ন বা জাতীয় কিছু, তখন কিন্তু রিয়াকশন হবে এবং তুমি এখানে অ্যালকোহল বা অ্যালকিন থেকে টারশিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি করেছো, সেখানে এন অ্যালকিল নাইট্রিলিয়াম আয়ন তৈরি হবে। এটাকে ওয়ার্কআপ করলে, ওয়াটার দিয়ে ওয়ার্কআপ করলে এখান থেকে একটা অ্যামাইড ডেরিভেটিভ পাবো, যেটাকে হাইড্রোলিসিস করলে টারশিয়ারি অ্যামিন পাওয়া যায়। রিটার রিয়াকশন টারশিয়ারি অ্যামিন তৈরি করার একটা অত্যন্ত ভালো টেকনিক। টারশিয়ারি বিউটাইল অ্যামিন তৈরি করার জন্য আমরা আইসোবিউটিলিন কিংবা টারশিয়ারি বিউটানল থেকে শুরু করতে পারি এবং মিথাইল সায়ানাইডকে ইউজ করতে পারি অ্যাজ আ সোর্স অফ দিস নাইট্রোজেন। ওকে, এরপর চলে এসে থর্প নাইট্রাইল কন্ডেনসেশনে, যেটা জোসেলাইন থর্পের নামে। আমরা এই রিয়াকশনটা আগে দেখেছি, সেটা হচ্ছে ক্লেইজেন্ট কন্ডেনসেশন। দুটো এস্টার মলিকিউলের মধ্যে কন্ডেনসেশন হয়ে তৈরি হয় 1,3 ডাইকার্বনিল কম্পাউন্ড। এবার সায়ানাইডের কার্বনের অক্সিডেশন নাম্বার আর এস্টার বা অ্যাসিড বা যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভের কার্বনের অক্সিডেশন নাম্বার, সে দুটো একই। তাহলে আমরা যদি ভাবি যে এস্টারের যেরকম কন্ডেনসেশন হয় তাহলে এরও কন্ডেনসেশন হওয়া উচিত, তাহলে আমরা খুব একটা ভুল বলবো না এবং সেটা করা যাবে।
এস্টারের এই হাইড্রোজেনের যেরকম অ্যাসিডিটি আছে সেরকম এই ধরনের কম্পাউন্ডের এই হাইড্রোজেনটারও অ্যাসিডিটি আছে, এবং সেই অ্যাসিডিটি খারাপ না, এস্টারের অ্যাসিডিটির মতোই। তাহলে এই বস্তুটাকে এইরকম দুটো কম্পাউন্ডের মধ্যে আমরা যদি কন্ডেনসেশন রিয়াকশন করি, তাহলে ঠিক যেরকম এখানে 1,3 ডাইফাংশনাল গ্রুপ তৈরি হয়েছে, তাহলে এখানেও 1,3 ডাইফাংশনাল গ্রুপ তৈরি হবে, যেটাকে হাইড্রোলাইজ করলে আমরা একটা কিটোসায়ানো কম্পাউন্ড পাবো, হুইচ মিনস যে এই সায়ানাইডকে হাইড্রোলাইজ করলে আমরা ফার্দার এখানে বিটা কিটো অ্যাসিড পাবো, এবং সেটাকে হিট করলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গিয়ে সিমেট্রিক্যাল কিটোন তৈরি হবে। Mechanism is fairly simple, like Claisen. Deprotonation to give you the corresponding enolate type intermediate. This enolate is the nucleophile, the other molecule of organocyanide is the electrophile, তো nucleophilic attack করলো, করার পরে আমার 1,3 রিলেশনশিপটা এস্টাবলিশড হয়ে গেছে। ডাইলুট HCl দিলে এটা NaH হবে, তারপরে সেখান থেকে এটা এনামিন ফর্মে যেতে পারে বা ডিরেক্ট হাইড্রোলিসিস হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, ইউ উইল আলটিমেটলি গেট দিস কম্পাউন্ড, and rest of the synthesis is pretty straightforward. You are basically hydrolyzing these under proper condition to COOH, and once you have a COH, the beta keto acid will decarboxylate to give you this ketone. তো যদি তোমার আনসিমেট্রিক্যাল কিটোন দরকার হয়, তো আমি সিমেট্রিক্যাল কিটোন তৈরি করার জন্য এইখান থেকে পেয়েছি, তো আনসিমেট্রিক্যাল কিটোন তৈরি করার জন্য আমি অবভিয়াসলি এইখান থেকে ডিসকানেক্ট করতে পারি। আমি বলতে পারি যে এই জায়গাটাতে সায়ানাইড ছিল, তার মানে আমার বেসিক্যালি এই পার্টটা লেগেছে, তার সাথে আমি একে কন্ডেন্স করিয়েছি। বা কেউ যদি বলে যে আমি এই দিকটায় সায়ানাইড ছিল, তাহলে আমি এই সায়ানাইডটা থেকে এসেছি এবং এই সায়ানাইডের এই দুটোর মধ্যে ক্রস কন্ডেনসেশন করানো হয়েছে। আলটিমেটলি স্টার্টিং মেটেরিয়ালটা একই, RCH2CN, R1CH2CN। তুমি কোনটা থেকে নিউক্লিওফাইল বানাচ্ছ সেটা তোমার উপরে, তুমি বেস দিয়ে যেটাকে আগে ট্রিট করে রাখবে সেইটা থেকে নিউক্লিওফাইল হবে। টপ নাইট্রাইল কন্ডেনসেশনের ইন্ট্রামলিকিউলার ভ্যারিয়েশন হয়, অর্থাৎ তুমি যদি এই ধরনের 1, 2, 3, 4, 5, 6, তার মানে এটা হচ্ছে অ্যাডিপোনাইট্রাইট, অ্যাডিপিক অ্যাসিডের নাইট্রাইট, তার মধ্যে যদি তুমি LDA-DME দাও, তো অবভিয়াসলি এখান থেকে মাইনাস হবে। এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট, কাজে আমরা যে কোনো একটা জায়গা থেকে মাইনাস করতে পারি, তারপর এখানে অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে এখানে H3O প্লাস দিলে এখানটায় C ডাবল বন্ডেড NH ছিল, সেটা হয়ে গেল হচ্ছে C ডাবল বন্ডেড O, তারপর ডাইলিউট KOH, H3O প্লাস হিট, তার মানে সায়ানো থেকে CO2H, তারপরে ডিকার্বক্সিলেশন, ইউ গেট সাইক্লোপেন্টানল। এই ধরনের কম্পাউন্ড আমরা সায়ানাইডের থেকে ডিরাইভড এনলেটের সঙ্গে অ্যাসাইল ট্রান্সফার এজেন্ট অর্থাৎ এস্টারের সঙ্গে রিয়াকশনে আমরা এটা পেতে পারি। RCH2CN এখানে মাইনাস, কার্বক্সিলিক অ্যাসিড এস্টারের উপরে রিয়াকশন, এলিমিনেশন, অ্যাডিশন এলিমিনেশন টু গিভ ইউ দিস টাইপ অফ কম্পাউন্ড, যেখানে তোমার এই এই জায়গাটাতে সায়ানো থাকবে, এটাকে আমরা অবভিয়াসলি হাইড্রোলাইজ করে পুড়িয়ে দেব, because that will eventually lead to a beta keto acid. তো এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড বানানোর জন্য আমরা জেনারেলি ডেম ইউজ করে থাকি, RX, R1X, তার সাথে ডেমের রিয়াকশন করে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা আমরা এই CO2H টা সায়ানো থেকেও আনতে পারি। And once you have a cyano, you can basically have RCH2CN acting as the nucleophile reacting on R1X to give rise to this compound which is hydrolyzed into the CO2H. যদিও এর জন্য আমাদের ডেম টেকনিকটা আরো বেটার। এরপর একটা রিয়াকশন আছে সায়ানাইডের, সেটা হচ্ছে বন ভিক্টর রিয়াকশন, যেটা আমরা অলরেডি কিন্তু আমাদের অ্যারোমেটিক নিউক্লিওফিলিক পড়ার সময় পড়েছিলাম। বন ভিক্টর হচ্ছে সিনে সাবস্টিটিউশনের প্রথম উদাহরণ। এই ধরনের একটা নাইট্রো হ্যালো কম্পাউন্ডের মধ্যে যদি ইথানলিক KCN দিয়ে ট্রিট করা হয়, তাহলে সেখান থেকে একটা বেঞ্জোইক অ্যাসিড ডেরিভেটিভ পাওয়া যায়, একটা হ্যালো বেঞ্জোইক অ্যাসিড ডেরিভেটিভ পাওয়া যায়। যেমন এই এক্সাম্পলটাতে আমরা নিয়েছি মেটাব্রোমো নাইট্রোবেঞ্জিন, ইথানলিক KCN দিয়ে রিফ্লাক্স করা হচ্ছে এবং সেখানে আমরা দুটো ডেরিভেটিভ পাচ্ছি, একবার নাইট্রোর রেসপেক্টে অর্থ আর একবার নাইট্রোর রেসপেক্টে অর্থ, ব্রোমিনের রেসপেক্টে অর্থ, ব্রোমিনের রেসপেক্টে প্যারা, এই দুটো জায়গায় কার্বক্সিলিক অ্যাসিডের ইন্ট্রোডাকশন হয়েছে। রিয়াকশন মেকানিজমটা ইজ আর লিটল বিট উইয়ার্ড, আমরা এটা আলোচনা করেইছিলাম। তো ফার্স্টে এখানে নাইট্রো, আমরা প্যারাব্রোমো নাইট্রোবেঞ্জিনটা নিয়েছি, তাহলে সায়ানাইড এখানে অ্যাটাক করেছে, করার পরে এখানে নর্মালি যেটা হওয়ার কথা সেটা হচ্ছে যে একটা লিভিং গ্রুপ থাকলে সেটা বেরোনোর কথা, কিন্তু এখানে কিছু লিভিং গ্রুপ নেই। এটা বেসিক্যালি অক্সিডেশন হচ্ছে, যে সায়ানো গ্রুপ যেটা যে সায়ানো যে কার্বনটা সায়ানোকে নিয়ে রেখেছে সেটা অক্সিডাইজ হচ্ছে এবং নাইট্রো নিজে রিডিউসড হচ্ছে, এবং তারপরে এখানে একটা রিং ক্লোজিং রিয়াকশন হচ্ছে which will eventually lead to formation of a 5-membered heterocyclic ring with a weak NO bond,
এখানটায় একটা NO মাইনাস আছে, সে ইলেকট্রন পুশ করছে এবং এখানে অ্যামাইডকে রিলিজ করছে। Once it releases, now I have a diodization type of reaction where this nitrogen attacks this and I'm sorry, not this one, the other way around, কারণ এখানে NO ফ্র্যাগমেন্টটা চলে এসছে। যেরকম আমরা জানি যে অ্যানিলিনের মধ্যে NO প্লাস দিলে নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, তাহলে এখানে একটা NO ফ্র্যাগমেন্ট চলে এসছে, এখানে NH2 আছে, তাহলে একটা ডায়োডাইজেশন টাইপের রিয়াকশন হবে। এখান থেকে ওয়াটার এলিমিনেট করে এখানে NN ডাবল বন্ড লিঙ্কেজ তৈরি হবে, which will eventually be lost as a molecule of nitrogen and this carbonyl will be converted into carboxylic acid. এই জিনিসটা আমরা এর আগে ডিটেলে আলোচনা করেছিলাম যখন আমরা ভন রিক্টার রিয়াকশন পড়েছিলাম। তো এখানে তাও একটুখানি বলে দেওয়া হচ্ছে, কারণ বলা তো যায় না তোমাকে সায়ানাইডের কেমিস্ট্রি হিসেবে তো ভন রিক্টার রিয়াকশন দিতে পারে। এখন সায়ানাইডের কেমিস্ট্রি হিসেবে তোমাকে বেঞ্জয়েন কনডেনসেশনও দিতে পারে, তো সেটা বললে তো মুশকিল। বেঞ্জয়েন কনডেনসেশন যদি এখন দেয় তাহলে সেটা তো আবার করাটা মুশকিল, কারণ আমরা এখানে অর্গানো সায়ানাইড নিয়ে আলোচনা করছি। তবুও যেহেতু এখানে একটা মিডিয়ামে একটা সায়ানাইড ইন্টারমিডিয়েট ইনভলভ, তাই আমরা এটা নিয়ে একটু আলোচনা করে নিলাম। কি কি প্রুফ আছে? প্রুফ হিসেবে আমরা আগেও দেখেছি এটা, যে এই জিনিসটাকে আইসোলেট করা হয়েছে, লেভেলিং এক্সপেরিমেন্ট করে দেখেছে যে নাইট্রোজেন যেটা বেরোচ্ছে সেখানে একটা আসছে নাইট্রো থেকে, একটা আসছে সায়ানাইড থেকে। এবং অর্গানিক সায়ানাইডকে যখন রিয়াকশন মিডিয়ামের মধ্যে ফেলেছে আন্ডার দিস রিয়াকশন কন্ডিশন, তখন দেখেছি যে তাদের কিন্তু কোনো হাইড্রোলিসিস হচ্ছে না। কারণ নর্মালি তোমার বক্তব্য হতেই পারে যে এখানে এই যে সায়ানো দিচ্ছি এইটাই সামহাউ ঢুকে হাইড্রোলাইজ হয়ে এটা CO2H হয়েছে। সেটা যে হচ্ছে না তার প্রমাণ হচ্ছে যে তুমি যদি এই জায়গাটাতে সায়ানো রাখো, আলাদা করে বানানো কম্পাউন্ড, সেটাকে ওই মিডিয়ামের মধ্যে ফেলে দাও কন্ডাক্টরের রিয়াকশন কন্ডিশনে, এবং তারপরে অবজার্ভ করো যে এই সায়ানাইডটা হাইড্রোলাইজড হয়েছে কিনা, তুমি দেখবে যে না, হাইড্রোলাইজড হয়নি। তাহলে ইট প্রুভস যে আমাদের রিয়াকশনটা ওরকম স্ট্রেট ফরওয়ার্ড নয়। এবং এর মেকানিজম খুঁজে বার করতে গিয়ে অনেক অনেক ঘাটাঘাটি করতে হয়েছিল। জোসেফ বানেটের ফান্ডামেন্টাল কাজ আছে এর উপরে, এবং তিনি এখানে এই সিনে সাবস্টিটিউশন রিয়াকশন এই নামটা তিনি প্রপোজ করেন। আর আমরা এটাও আগেও দেখেছিলাম যে একটা পার্টিকুলার কম্পাউন্ড 2-bromo-3-methyl বেঞ্জোইক অ্যাসিড, এইটা বানানোর জন্য ভন রিক্টার রিয়াকশন ইউজ করে। 4-nitrotoluene নেয়, ব্রোমিনেশন করে, নাইট্রো ডিঅ্যাক্টিভেটর, মিথাইল অ্যাক্টিভেটর অর্থ পজিশনে ডিরেক্ট করেছে, অ্যাকুয়াস অ্যালকোহলিক ক্যাসিয়াম দিয়ে ট্রিট করছে। তার ফলে ওয়ান অফ দ্য প্রোডাক্ট ইজ দিস ওয়ান। এটা ওয়ান অফ দ্য প্রোডাক্ট, ইল্ড হচ্ছে 7-8%, কিন্তু এটা অ্যাপারেন্টলি অন্য কোনোভাবে বানানোর টেকনিক খুব সহজ কিছু নেই। এরপরে আমাদের আলোচনার বিষয় হবে আইসোসায়ানাইড, বাট দ্যাট উইল বি পার্ট অফ another video lecture. Thank you for your patience and I will see you in the next one.